আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। চলতি সপ্তাহে নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করার লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার যে প্রক্রিয়া সে বিষয়ে কথা বলেছেন বলে জানান তারা। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। এখন তো মিটিং করতেছে, আমি তো আপনাদের সাথে কথা বলার জন্য দৌড়ি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে জনমনে কৌতূহল ছিল বেশ। সেই কৌতূহল মেটাতে সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নিশ্চিত করেন চলতি সপ্তাহে পাওয়া যাবে রোডম্যাপ। কমিশনে খসড়া জমা হয়েছে। অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব আরও জানান, মাঠ পর্যায়ে প্রশাসন সাজানো, কে হবে মুখপাত্র, এইসব বিষয়ে নির্ধারণে কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টা নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান আছে বলেও জানান তিনি। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব। তবে সীমানা পুনর্নির্ধারণী আগামী রোববার থেকে 4 দিনে প্রায় 1800 আপত্তি শুনানি করবে কমিশন। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24শে অগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। শেষ বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় IRI। So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আলাপ হয়েছে বলেও জানান তিনি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীতে জনবল নিয়োগ দিচ্ছে সরকার। পুলিশ, বিজিবি ও আনসার মিলিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে প্রায় 26,000 সদস্য। শূন্য পদে ও নতুন পদ সৃষ্টি করে এই নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব তথ্য দেন। জানান, মব জাস্টিস কমে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বসে নেই আইন শৃঙ্খলা বাহিনীও। নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যদের। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আনসার, বিজেপি সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ দিচ্ছে সরকার। আগেই আমাদের এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনের আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন। কারা যদিও ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি। এ সময় মব সন্ত্রাস আগের চেয়ে কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব পুরোপুরি বন্ধের চেষ্টা চলছে। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে। যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়েই যাচ্ছে। এটা আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়।
নির্দোষ কেউ যেন আইনের কাছে হয়রানি না হয় আর পাশাপাশি কোনো দোষী যেন ছাড় না পায় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যা এবং ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের আলাদা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে তথ্য জানায় সংস্থাটি। জানানো হয় প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে হত্যা করা হয় সৎ ছেলে রাকিবুলকে। অন্যদিকে ফরিদপুরে বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় র্যাব জানায় সমকামিতার সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে হত্যা করা হয় একজনকে। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জানায় ফরিদপুরে গত 13 আগস্ট মোহাম্মদ রেদওয়ান নামক এক যুবক নিখোঁজের পর বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় জহুরুল মুন্সি ওরফে সুলতান জহির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সমকামিতার সম্পর্ক ছিন্ন নিয়ে বিবাদের জেরে রেদওয়ানকে হত্যা করে জহুরুল মুন্সি। ভিকটিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করে। এই ঘটনার পর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 কাজ শুরু করে। তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের সহায়তায় গতকাল রাতে চারালদি এলাকায় অভিযান করে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে কেরানীগঞ্জে কিশোর রাকিবুল সর্দার হত্যা মামলায় তার সৎ বাবা আজহারুলকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাক্তন স্ত্রী নতুন করে সংসারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সৎ ছেলে রাকিবুলকে অপহরণের পর হত্যা করে আজহারুল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 এবং 6 এর 2টি টিম তাদেরকে একমাত্র আসামিকে আজহারুলকে, এখন পর্যন্ত একমাত্র আসামি, তদন্তে হয়তো বা আরও বের হতে পারে, তাকে খুলনা মেট্রোপলিটনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে রোববার ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ 5 জনকে আটক করে র্যাব 2 এর একটি দল। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। বাধা প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাস তৈরিতে ব্যর্থ হয়েছে। ফজিলাতুন্নেসা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ফরম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী আমাদের সকল আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মব সৃষ্টি করে তাদের উপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করে। শীঘ্রই ডাকসু নির্বাচনের ইশতেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিকেলে ছাত্র শিবির আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী শেষে তিনি একথা জানান। বলেন ইশতেহার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা প্রাধান্য পাবে। তিনি আরও জানান সব ধরনের বৈষম্য দূর করতে একক প্যানেল না দিয়ে প্যানেলে ভিন্নতা আনা হয়েছে। হল সংসদ থেকে সরাসরি শিবিরের কোনো প্যানেল থাকছে না বলে জানান তিনি। এ সময় একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নিরপেক্ষ ডাকসু নির্বাচনের আশাবাদ জানান ছাত্র শিবির সভাপতি। আশা করছি যে আমাদের এই সম্মিলিত প্যানেলে যারা অংশ নিয়েছেন তারা নিজ নিজ জায়গা থেকে ইতিমধ্যে স্বাক্ষর রেখেছেন তাদের কৃতিত্বের, এবং আশা করছি যে তারা সামনের দিনে শিক্ষার্থীদের মন জয় করতে পারবেন এবং তারা যদি নির্বাচিত হন তারা তাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন। জুলাই আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান 7 দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করেন। পরে দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে এই রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিনের আদালত।
এর আগে রোববার রাতে রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি। মামলা সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়ী থানার পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন আসাদুল হক বাবু। এ ঘটনায় গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। আমরা দেখছি স্পেসিফিকভাবে উনি মামলাতে সম্পৃক্ত আছে, উনি জড়িত আছে, জড়িত মর্মে উনি 7 দিনের রিমান্ড চাইছে। আমরা দেখলাম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উনি প্রত্যক্ষভাবে হাসিনাকে মদত দিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং বিভিন্ন অঘটনগুলি সে ঘটাইছে তার ইশারা ইঙ্গিতে। এই জন্য বিজ্ঞ আদালত আমাদের কথা সন্তুষ্ট হইয়া ওনাকে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছেন। শিশুদের গুঁড়া দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করাতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা জড়িত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার সিডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে শিশু ভালো দুধ পাবে। মায়ের স্বাস্থ্য প্রত্যেকের নিশ্চিত করতে হবে। এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সচিব সরোয়ার বারী বলেন, মেধাসম্পন্ন জাতি গড়ে তুলতে চাইলে মাতৃদুগ্ধ নিশ্চিত করার বিকল্প নেই। মাতৃদুগ্ধ পানের হার 65% থেকে 58% নেমে এসেছে বলে জানান তিনি। মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বাচ্চা মাতৃদুগ্ধ পাবে। এখনো এই বিষয়টা রয়ে গেল, শাল দুধ খাওয়াতে হবে, এখনো এই বিষয়টা রয়ে গেল মায়ের দুধ খাওয়াতে হবে। যারা টিনের দুধ খাচ্ছে এটা অন্য বিষয়, ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না। সেখানে আমাদের ডাক্তাররাও জড়িত, এখানে আমাদের নার্সরাও জড়িত, আমরা সবাই জড়িত। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।